নমস্কার, হেলথলাইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হেলথলাইন আস্তে আস্তে একেবারে জনপ্রিয়তার শীর্ষের কারণ এটাই, নানা রকম শারীরিক রোগ ব্যাধি থেকে শুরু করে নানা বিষয় থাকে যেগুলো মূলত আমাদের জানার বিষয়, বলা চলে জানলে পরে আমাদের জীবনযাপন অনেক সুবিধে, অনেক ক্ষেত্রে অনেক সুবিধে হয়। তেমনই একটি মাধ্যম হেলথলাইন। দেখুন, আমরা আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো, সাধারণত আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার মধ্যে এই যে বুকে যে ধরনের সমস্যাগুলো হয়, বুকে তো অনেক ভাইটাল বেশ কিছু অর্গানস রয়েছে যেগুলোতে নানা রকম সমস্যা হয়, তখন আমরা বেশি চিন্তিত হয়ে পড়ি আরো অনেক ক্ষেত্রেই। তার কারণ এখানে প্রাণহানির একটা সম্ভাবনা বোধহয় বেশ অনেক গুণ বেড়ে যায়। বহু মানুষের মধ্যে একটা চিন্তার বিষয় এটাই। আজকে আমরা বেসিক্যালি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বুকে যখনই কারোর কোনো সার্জারি হয় সেটা তাদের মধ্যে একটা অনেক বড় ছাপ ফেলে যায়, একটা আতঙ্কের ছাপ। একটু জেনে বুঝে নিলে বরং আমরা ভয়টা থেকে দূরে থাকতে পারবো, বিষয়টা সম্পর্কে আমাদের একটা মানে একেবারে স্বচ্ছ ধারণা যাকে বলি, স্পষ্ট ধারণা যাকে বলি, সেই ধারণাটা কিন্তু তৈরি হবে। এটা খুব প্রয়োজন। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমাদের টপিক থাকছে থোরাসিক সার্জারি। আমরা থোরাসিক সার্জারি নিয়ে কথা বলবো আজ, এবং বিভিন্ন সময় এখানে অভিজ্ঞ চিকিৎসকরা এসে থাকেন। তবে আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন, বিশেষ করে উল্লেখযোগ্য এক ব্যক্তিত্ব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, ডক্টর ভবতোষ বিশ্বাস, ফর্মার ভাইস চ্যান্সেলর অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি অ্যান্ড বাই প্রফেশন সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জারি। অনেক ধন্যবাদ। প্রথমেই ডক্টরকে জানাবো, তার ব্যস্ত শিডিউল থেকে এসেছেন স্যার, অনেক ধন্যবাদ, আর সেই সঙ্গে স্বাগত। আমাদের সত্যি বলতে যেরকম দৈনন্দিন আমাদের জীবনযাপন হয়ে উঠেছে, এই যে চেস্টে কিছু হলো মানে মানুষের চিন্তার ভাঁজ অনেক বেশি কপালে। হ্যাঁ, কারণ মানুষ জানে বুকে কিছু হওয়া মানে বুকে যন্ত্রণা, বুকে ব্যথা হলে মানুষ কত রকম টেনশন করতে থাকেন, কারণ একটা প্রাণহানির ভয়, এই বোধহয় কিছু হলো, এই বোধহয় হার্টে কিছু হলো, নানা রকম সমস্যার ক্ষেত্রে তারা ভয়টা অনেক বেশি পেয়ে থাকেন। এটাই বোধহয় আজকে এই জন্য এই জায়গা থেকেই প্রয়োজন রয়েছে বিষয়টা জানার। তাই আমরা বিষয় রেখেছি থোরাসিক সার্জারি। প্রথমেই জানবো স্যার, এটা দিয়েই শুরু করি, যে এটা মূলত কি, আমরা কাকে বলছি, কোন বিষয়টাকে বলছি? একটু তো তুমি ভূমিকাতেই বলেছো, থোরাসিক মানে চেস্ট। আমাদের শরীরে যে বিভিন্ন অংশ আছে, হেড, নেক, মাথা, গলা, তারপরে হচ্ছে চেস্ট, তার নিচে পেট। চেস্টের ভেতরে অনেকগুলো অর্গানের বসবাস, এবং আমরা যেটা নিয়ে বেঁচে থাকি সবাই বলে হার্ট অ্যাটাক, বা হার্ট ভালো থাকলেই আমরা বেঁচে থাকবো। সেই হার্ট রয়েছে মাঝখানে, তার দুদিকে দুটো ফুসফুস রয়েছে বা লাংস যাকে বলা হয়, রাইট লাং, লেফট লাং। এছাড়া আমরা মুখে যখন খাবার খাচ্ছি, সেই খাবারটা নল দিয়ে তো নেমে যাচ্ছে পাকস্থলীতে, সেটার নাম ইসোফেগাস। এছাড়া নানা রকম রক্তনালী, হার্ট থেকে যে রক্তনালী বেরোয়, আর্টারিগুলো সারা রক্ত ছড়িয়ে পড়ে, আবার ভেনের রক্ত ফিরে আসে। এইসব নানা যন্ত্রপাতি চেস্টের মধ্যে, এটা বেশ কমপ্লিকেটেড বক্স, অনেক কিছু যন্ত্র। তাছাড়াও বাক্সটা আরো বৈশিষ্ট্য আছে। বাক্সটা ইটসেলফ একটা বাক্স, তো তার দেয়াল আছে সামনে, পেছনে, উপরে, নিচে, সেইগুলো খুব শক্তপোক্ত হতে হবে, অনেকটা বাড়ির সেই লকারের মতো। তো সেই চেস্ট ওয়াল, তারপর এন্ট্রি অ্যান্ড এক্সিট, চেস্টে ঢোকার যে জায়গাটা, গলার দিক দিয়ে ঢুকি, সেটা এন্ট্রি, মানে গলার সঙ্গে চেস্টের ডিফারেন্স। আবার চেস্টে বেরিয়ে পেটে যাচ্ছি, সেটা একটা দরজা, দেয়াল। তো এইরকম যেখানে অর্গানগুলো রয়েছে বা যে জায়গাটা তার চেস্ট, এই বাক্সটা তার বৈশিষ্ট্য আছে। কার অসুখ বিসুখ হতে পারে, আবার যারা বসবাস করছে অর্গান তাদের অসুবিধা হতে পারে। এর ভেতরে যে অর্গানটা সম্বন্ধে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি, আমরা মানে পাবলিক যেটা নিয়ে খুব বেশি ভয় পান, সেটা যে হার্ট। হার্ট অ্যাটাকে প্রাণ সংশয় হতে পারে, হার্টের সমস্যা হতে পারে। তা হার্ট একটা আলাদা করে আলোচনার জায়গা, আজকে আমরা সেটা বাদ রাখছি। যার যা হার্ট আজকের মধ্যে তাদের কাছেই থাক। আমরা হার্ট ছাড়া অন্য অর্গান নিয়ে আলোচনা করবো, যেগুলো এক্সক্লুসিভ থোরাসিক সার্জারি। একটু তোমাকে ভেঙে বলি যে থোরাসিক সার্জারি হচ্ছে একটা প্যারেন্ট ডিসিপ্লিনের একটা অংশ। প্যারেন্ট ডিসিপ্লিন হচ্ছে থোরাসিক অ্যান্ড কার্ডিওভাস্কুলার সার্জারি। থোরাসিক মানে চেস্টের বাকি সব অর্গানের চিকিৎসা, আর কার্ডিওভাস্কুলার মানে হার্ট হচ্ছে কার্ডিও, ভাস্কুলার মানে হচ্ছে হার্টের থেকে যেসব রক্তনালী বেরিয়ে যায়, আর্টারি যেগুলো ফিরে আসে। তো কার্ডিওভাস্কুলার
একটা স্পেশাল টাইপ অফ সার্জারি যেখানে হার্ট এবং রক্তনালী নিয়ে আমরা আলোচনা করি, তার চিকিৎসা করি, তার অপারেশন করি। ওটা বাদ দিলে বাকি যা পড়ে রইল এভরিথিং কামস আন্ডার দি পারভে থোরাসিক সার্জারি। অর্থাৎ যে অর্গানগুলো বলি, নিশ্চয়ই সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান লাংস, দুটো ফুসফুস, লেফট লাং, রাইট লাং। তার ভেতরে লাংসে হাওয়া যাওয়ার যে টিউব, ট্রেকিয়া, ব্রঙ্কাস, মানে হাওয়া যে টিউবের থ্রু দিয়ে লাংসে হাওয়া ঢোকে, সেটা ইম্পর্টেন্ট। এবার লাংসে ঢুকলে ডান দিকে লাং আছে, বাঁ দিকে লাং আছে, দুটো একই কাজ করে, কিন্তু চেহারা, প্রকৃতি ইত্যাদি একটু আলাদা। তো এই লাংস ছাড়া রয়েছে খাদ্যনালী, একটু আগেই বললাম। তারপরে চেস্ট ওয়াল রয়েছে। এর ভেতরে যে অর্গানের যে বিশেষ অসুখগুলো, আমার তো অল্প সময় খুব বেশি আলোচনা করতে পারি, এটা ওভারভিউ করা। তা প্রথমে যে কথা বললাম, এর ভেতরে হার্টের পরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লাং। একেবারে, মানে এটাও স্যার জানার দরকার যে মূলত কি কি রোগের চিকিৎসাগুলো এখানে করে থাকে। তা ওই যে লাংসের কথা বললাম প্রথমেই, লাংস দুটো আছে, রাইট লাং, লেফট লাং। রাইট লাং একটু বড় সাইজ, লেফট লাং একটু ছোট, তার কারণ লেফটটাতে হার্ট চলে গেছে, ওকে ঠেলে দিয়েছে, জায়গা কমে গেছে। রাইট লাং যেটা, ডান দিয়ে ফুসফুস, তার তিনটে অংশ থাকে, আপার, মিডল, লোয়ার, তিনটে অংশ। আর লেফট লাং একটু ছোট, দুটো অংশ, আপার আর মিডল। আচ্ছা, এইগুলোকে যদি আরো ছোট ছোট ভাগ করা যায়, আপার যে পোর্শন রাইট লাং এর, সেটাকে তিনটে অংশে আমরা ভাগ করি, সেগমেন্ট বলা হয়। আর মিডল পোর্শনটা দুটো অংশে ভাগ করা হয়, আর লোয়ার পোর্শনটা পাঁচটা অংশে ভাগ করা হয়। 3 + 2 + 5, এগুলো সেগমেন্ট বলা হয়। অর্থাৎ এইগুলো সব ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট। এক একটা সেগমেন্ট ইন্ডিপেন্ডেন্ট লাংয়ের মতো বেঁচে থাকতে পারে। এর হাওয়া যে ঢুকবে, রক্ত চলাচল সব একদম আলাদা। তাহলে স্যার এই যে কতগুলো ভাগ বললেন, প্রত্যেকটা ভাগে আলাদা করে কি অসুখ হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা, যেমন ধরো ফ্যামিলিতে 10 জন রয়েছেন, তো 10 জন তো ইন্ডিভিজুয়াল মেম্বার, সব মিলে একটা ফ্যামিলি। তার মানে লাংসের ওই 10টা অংশ নিয়ে রাইট লাং, 9টা অংশ নিয়ে লেফট লাং। আচ্ছা, এরপরে অসুখ বিসুখ যখনই বলি, তার কতগুলো অংশ আমরা আলাদা করে বলি, সবাই এটা শোনেন আজকাল। লাংসের ক্যান্সার ভীষণ কমন। মহিলাদের ক্ষেত্রে জরায়ুর ক্যান্সার হয়, ইউটারাস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার হয়। পুরুষ মহিলা সবার ক্ষেত্রে স্টমাক ক্যান্সার হয়, কোলন ক্যান্সার হয়। তেমনই উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে লাং ক্যান্সার। পৃথিবীর যতগুলো মারণ ব্যাধি আছে ক্যান্সারের ভেতরে, তার ভেতরে লাং হচ্ছে অন্যতম ইম্পর্টেন্ট। আচ্ছা, পুরুষ মহিলা সবারই লাং ক্যান্সার হয়, বাচ্চাদের কম হয়, তবুও হয় না তা নয়। তো প্রথমে আমরা এই অসুখগুলোর সঙ্গে একটু আলোচনা করবো। প্রথম লাং ক্যান্সার, যা 2-4টে কথা। লাং ক্যান্সার আজকে আপনারা সবাই শুনে থাকবেন যে কারো আত্মীয় বন্ধু বা কারো লাং ক্যান্সার হয়েছে। লাং ক্যান্সার হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের হাতে আছে, সেটা আমরা কন্ট্রোল করতে পারি, স্মোকিং। স্মোকিং আমাদের হাতে আছে, স্মোক করা না করা। এক ধরনের লাং ক্যান্সার প্রায় শুধু স্মোকারদের হয়। তো লাং ক্যান্সার বাদ দিয়ে একটা স্কোমাস সেল জাতীয় একটা ক্যান্সার আছে। ক্যান্সার তো নানা জাত আছে, যেমন সাপের নানা জাতি প্রজাতি আছে, এক একটা বিষাক্ত। তেমনি লাং ক্যান্সারের একটা ভ্যারাইটি স্কোমাস সেল ক্যান্সার, সেটা মেলের বেশি হয়। অলমোস্ট মেজরিটি অফ দি পেশেন্টস আর স্মোকার্স। মেয়েদের না, মেল, পুরুষ এবং স্মোকার যারা ধূমপায়ী। বর্তমানে মেয়েরাও কিন্তু প্রচুর পরিমাণে স্মোকিং করছে স্যার। মেয়েরা কিছু পিছিয়ে নেই, বলবো দ্রুত গতিতে এগিয়ে এসছে, সেক্ষেত্রে তাদের একটা রিস্ক বোধহয় থেকে যাচ্ছে। এক্স্যাক্টলি। তো জেন্ডার ওয়াইজ পুরুষরা বেশি সাপোজ টু গেট ইনফেক্টেড। আর স্মোকিং এর ব্যাপারে মহিলারা কাছেই চলে আসছে। একটু বয়স্ক যারা, তাদের হয় বেশি। একটু বারে মিডল এজেড, খুব বাচ্চা লাং ক্যান্সার হয় না তা নয়, সংখ্যায় খুব কম। তাহলে একটা অসুখ রইল লাংসে ক্যান্সার। এটা যে কোনো অংশে হতে পারে, আপার, মিডল, লোয়ার। তো লাং ক্যান্সারের সবচেয়ে অসুবিধা হচ্ছে, লাং ক্যান্সার ধরা পড়ে সাধারণত লেটে ধরা পড়ে। ধরো শরীরের বাইরে যদি কিছু হয়, চটকে জানা গেল ব্যথা হচ্ছে, ফোড়া হচ্ছে, ভেতরে তো করে বুঝতে পারা যায় না। আর একটা অসুখ প্রথমেই বলে রাখি, চেস্টে যে অসুখ আছে বেশিরভাগই লক্ষণ প্রায় একই রকম। সর্দি, কাশি, জ্বর। ও ক্যান্সারও তাই হবে, টিবিও তাই হবে, হার্ট ফেলিয়ারও তাই হবে। বেশিরভাগ অর্গান অফ দ্য চেস্ট কতগুলো কমন সিমটম নিয়ে উপস্থাপনা করে নিজেদের। একটা হচ্ছে চেস্ট পেন, বুকে কোথাও একটা ব্যথা, ব্যথার প্রকারভেদ আছে। তারপরে কাশি হতে পারে, কফ বেরোতে পারে, তারপরে রক্তপাত হতে পারে, ওয়েট লস হতে পারে, খিদে কমে যেতে পারে,
এইসব নানা উপসর্গ হতে থাকে। উপসর্গ দিয়ে চেস্টের অসুখগুলো আলাদা করা সম্ভব নয়, আন্দাজ করা যায়। তাহলে স্যার এই যে সার্জারির কথা যদি বলি, কিছু কিছু এই যে রোগগুলো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটুখানি হয়তো মানুষ ওষুধ খেলেন, ওষুধের দ্বারা ঠিক হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওষুধের দ্বারা ঠিক হয় না, বরং অনেক লম্বা সময় ধরে তার সমস্যাটা চলতে চলতে এমন হলো, ডক্টরের কাছে গেলেন, ডক্টর সাজেস্ট করলেন যে তাকে একটা সার্জারি করতে হবে। এটাই সার্জারি কখন? হ্যাঁ, সেটাই বলছি। যে লাং ক্যান্সারের কথা বললাম, লাং ক্যান্সার যদি উপযুক্ত সময় আসে, আর্লি ডিটেকশন যদি হয়, তাহলে তারা অপারেশন করে দীর্ঘদিন ভালো রাখা যায়। 1, 2, 3, 4 খুব সোজা কথায় বলি, স্টেজ 1 আর্লি, সেটা হলে প্রায় 70-80% রুগী অপারেশন করার পর প্রায় 5 বছর বেঁচে থাকেন। স্টেজ 2 মানে স্টেজ 1, স্টেজ 2 বেশি বাঁচেন, স্টেজ 3 তার চেয়ে কম বাঁচেন 50%। স্টেজ 4 হয়ে গেলে লঞ্জিভিটি কমে যায়। মোস্ট অফ দি পেশেন্ট সার্ভাইভ ফর 18 months or 2 years, 1.5 থেকে 2 বছর। তাহলে এগুলো স্টেজ আর্লি ডিটেকশন করলে একটা অবস্থা পর্যন্ত অপারেশন সম্ভব। যদি সেই স্টেজে রোগী আসে, যদি তার ডায়াগনোস করা সম্ভব হয়, তাহলে সেই স্টেজে অপারেশন করলে রোগীকে বেশি দিন বাঁচিয়ে রাখা যায়। একটা স্টেজে পরে অপারেশন করা যায় না, তখন তার ট্রিটমেন্ট হচ্ছে যেমন ওষুধপত্র দিয়ে, তাতে কেমোথেরাপি বলা হয়, কোথাও আলো দেওয়া হয়, রেডিওথেরাপি, কোথায় ইমিউনোথেরাপি দেওয়া হয়, কোথায় কম্বিনেশন করা হয়। তারপর একটা স্টেজে আরো খারাপ, যেখানে কোনোটাই করার স্টেজ থাকে না, তাকে বলে প্যালিয়েটিভ থেরাপি বলি। কিছু ওষুধপত্র দিয়ে কষ্ট উপশম করা, ব্যথা হচ্ছে তার কমানো, বা কাশি হচ্ছে এগুলো কমিয়ে দেয়। এটা তো ক্যান্সার সম্বন্ধে বললাম। তো লাং ক্যান্সার এরকমই, ঠিক তেমনই তুমি যে কথাটা বললে সেটা ধরেই বলি, লাংসের অসুখ আরেকটা অসুখ যেটার জন্য আমরা অপারেশন করি, সেটা হচ্ছে টিবি। হয়তো অনেকে অবাক হবেন যে টিবিতে আবার অপারেশন কেন করবো, ওষুধের দিব্যি সারে। হ্যাঁ, ঠিক কথাই তো, ওষুধের নিশ্চয়ই সারে, কিন্তু টিবি তো ইরেডিকেট হয়ে যায়নি, টিবি দেশে আছে, সারা পৃথিবীতেই আছে, আমাদের দেশে বেশি। তো টিবি একটা স্টেজ পর্যন্ত ওষুধের সারে। টিবি তো জীবাণুবাহিত অসুখ, তো টিবির একটা বিশেষ জার্ম আছে, সেটা খুব শক্তিশালী জার্ম, চট করে ওষুধে মারা যায় না। তো টিবির চিকিৎসা ওষুধ দিয়েই হয়, কিন্তু যখন টিবি অনেকদিন থেকে কিছু পার্মানেন্ট ক্ষতি করে দেয় লাংসে, সেইটা অপারেশন করে ছাড়া ভালো করা যায় না। যদি ওষুধ তো চলবেই, টিবির ওষুধ দিয়েই চিকিৎসা করতে হবে, একটা স্টেজ পর্যন্ত ওষুধেই ভালো হবে। কিন্তু যখন রোগী প্রেজেন্ট করলো বা পরবর্তীকালেও এমন কিছু কমপ্লিকেশন হলো, ওষুধে সবটা ভালো হবে না, সেক্ষেত্রে অপারেশন দরকার হবে। যেটা উদাহরণ দিই, যেমন ধরে নেওয়া যাক টিবির জন্য প্রচন্ড হিমোপটিসিস হচ্ছে, ব্লিডিং, কাশিতে রক্ত বেরোচ্ছে, কারণ খুঁজে দেখা গেল টিবিতে ক্ষত হয়ে, যে লাংসে বললাম 3টে অংশ আছে, সাধারণত উপরের অংশ আপার লোক, সেটা গর্ত তৈরি হয়েছে। টিবির জার্মে অসুখ হয়ে সেই জায়গাটা ক্ষয়ে গেছে, মাথা গলে গেছে, গর্ত। গর্ত থাকলে আশেপাশে রক্তনালী হয়ে ছিঁড়ে ব্লিড করবে। এত ব্লিডিং হতে পারে যে সেটা প্রাণ সংশয় অনেক সময়। তাই যদি টিবি হওয়ার ফলে গর্ত সৃষ্টি হয়, লাগে ক্যাভিটি হয়, সেখানে অপারেশন করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সে যে গর্ত, ধরো একটা গর্ত ইঁদুর ঢুকে পড়ে, ইঁদুরের বাসা বলি আমরা, তেমনি লাংসে যদি টিবির জন্য বা যে কোনো গর্ত হয়, তার মধ্যে বাতাস থেকে ফাঙ্গাস গুলো ঢুকে, একদম যান ধুলোর সঙ্গে, সেগুলো সেই গর্তে যে বসে দলা পাকিয়ে ফেলে নাড়ুর মতো, তার কারণ বলি ফাঙ্গাল বল বা অ্যাসপারজিলোমা। সেটাতে প্রচন্ড ব্লিডিং হয়, মাঝে মাঝে কাশি এবং ব্লিডিং হয়। তা সেক্ষেত্রে ওই অপারেশনটা যতক্ষণ ওই অংশটা কেটে বাদ না দেওয়া যাচ্ছে, ততক্ষণ ভালো করা যাবে না। টিবির জন্য হয়েছে, অনেক সময় দেখা যায় টিবি সেরে গেছে, তারপরে গর্ত হয়েছে। তো যদি টিবি অ্যাক্টিভ থাকে, তাহলে তার টিবির ওষুধপত্র দরকার। টিবির ওষুধের বিশদে আলোচনার সুযোগ এখানে নেই, 2-4টে কথা বলে রাখি। টিবির ওষুধ বহুদিন খেতে হয়। অন্য ওষুধ যেমন অ্যান্টিবায়োটিক 5 দিন 7 দিন 10 দিন খেলাম বা ইঞ্জেকশন শেষ হয়ে গেল, টিবি তা নয়। টিবি শক্ত জীবাণু, ওখানে ওষুধের নানা রেজিম আছে। একসময় 1.5 বছর দেওয়া হতো, তবে 1 বছর দেওয়া হয়। এখন যেহেতু টিবি খুব খারাপ সংক্রামক ব্যাধি, খুব ক্ষতি হয়ে যায়, সেজন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে টিবির গাইডলাইন তৈরি করা আছে। ভারতবর্ষে যারা চিকিৎসক আছেন, টিবি চিকিৎসা করেন, তাদের সেই গাইডলাইন মেনে চিকিৎসা করতে হয়। যে স্টেজে ওষুধ দেওয়া হবে, ওষুধ 3 মাস চলবে, 6 মাস চলবে। তাদের কিছু ক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্ট হয়, ওষুধে কাজ হয় না, তাদের কি কি ওষুধ দেওয়া হবে, কতটা দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি সব গাইডলাইন আছে। টিবির ওষুধ সেইভাবেই দিতে হয়। সেই গাইডলাইন গুলো ফলো করে সবাইকে চিকিৎসা করতে হবে, এবং যারা প্রাইভেটে চিকিৎসা করেন তাদের দায় বা কর্তব্য হচ্ছে সেটা যথাযথ জায়গায় জানিয়ে দেয়া যে টিবি রোগী চিকিৎসা করা হচ্ছে। তার কারণ হচ্ছে
যদি টিবি রোগী নিজের চিকিৎসা ঠিকঠাক না করে, চিকিৎসা গ্রহণ না করে, তাহলে কি হবে? সোসাইটি ছড়াবে, অন্যের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য চিকিৎসা করাটা যেমন দায়, তেমনি চিকিৎসা হচ্ছে সেটা যথাযথ অথরিটিকে জানিয়ে দেয়। এটা হলো ওষুধের পার্ট। এবার ওষুধে রোগ সারছে না, যেটা বললাম ব্লিডিং হচ্ছে, ক্যাভিটি হচ্ছে, সেক্ষেত্রে তার সঙ্গে অ্যাডিশনালি অপারেশন দরকার হবে, ওষুধ সঙ্গেই লাগবে। ক্যান্সারের ক্ষেত্রে বললাম একটা স্টেজ পর্যন্ত অপারেশন করা যাবে, তারপর ওষুধ লাগবে। থার্ড একটা অসুখ সন্ধি একটা কথা বলি, হাইড্রাটিসিস বলে একটা রোগ আছে। আমরা তো অনেকেই কুকুর বসি, তো কুকুরের স্টুলের সঙ্গে একটা জার্ম বেরোয়, সেটা কুকুরের মধ্যে ঠিক আছে, কিন্তু মানুষের শরীরে এটা এলে সিস্ট মানে জল ভর্তি বেলুন তৈরি করে। আচ্ছা, ওই কুকুরের যে পটিটা থাকছে তার থেকে জার্মসটা ছড়াচ্ছে। হ্যাঁ, সেটা আমরা খাবার সময় চলে যায়, যে প্রথমে খাবার লিভারে আসে, লিভারে সিস্ট তৈরি করে, তারপর সেখান থেকে লাংসে চলে যায়, ব্রেনে চলে যায়, সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, ছোট ছোট অনেকটা সেই জল ভর্তি বেলুনের মতো। আচ্ছা, তা সেটা যেমন দোলের সময় ছোট ছোট বেলুনের রং ভর্তি মারা হয় না, তেমনি বিভিন্ন অর্গানে ওই সিস্ট হতে পারে। সিস্টে যে ইনফেকশন হয়, জীবাণু ঢোকে, তা পুঁজে পরিণত হয়, সিস্ট ফেটে গেলে বিপদ হয়। তো লাংসের বিভিন্ন অংশে হাইড্রাটিস সিস্ট হতে পারে। ওটা যেহেতু জীবাণু ঘটিত অসুখ, তাহলে ওটার জীবাণু অসুখ লাগবে। ওষুধটা কৃমির ওষুধ, অ্যালবেন্ডাজল জাতীয় ওষুধ, যেটা দিয়ে আমরা কৃমির চিকিৎসা করি। আর তার সঙ্গে যদি লাংসের ড্যামেজ হয়ে থাকে তাহলে অপারেশন দরকার। আনফর্চুনেটলি হাইড্রাটিস যখন আমাদের কাছে আসে, বেশিরভাগই ড্যামেজ নিয়ে আসে, তো বেশিরভাগ ক্ষেত্রেই অপারেশন দরকার হয়, কিন্তু ওষুধ দিতে হয়, আগে পরে ওষুধ দিতে হয়। কোনো ক্ষেত্রে ভেতরে একটা সিস্ট জাতীয় জিনিস থাকে, তার অপারেশন দরকার হয়। কোথাও টিবির থেকে বা সিওপিডি থেকে নিউমোথ্যারাক্স হতে পারে। আন্ডারলাইন যা রোগ তার জন্য চিকিৎসা করতে হবে। তাহলে একটা রোগ চলে এলো নিউমোথ্যারাক্স। আর একটা ইন্টারেস্টিং রোগ হচ্ছে চেস্টের মধ্যে জল জমা, তাকে আমরা প্লুরাল এফিউশন। প্লুরাল মানে চেস্ট ওয়াল, তার ভেতরে জল জমে থাকা। যে জল জমে, জলটা সাধারণভাবে টিবির থেকে হয়, প্লুরাল এফিউশন। জলে যদি জীবাণু ঢোকে তাহলে ইনফেকশন হবে, তাকে বলে এম্পাইমা বলবো। যদি ভেতরে রক্ত জমে থাকে তাহলে হিমোথ্রাক্স বলা হবে। মানে চেস্টের ভেতরে যা জমবে সেই অনুসারে নাম। জল জমলে সিম্পল জল হতে পারে, পুজ হতে পারে, রক্ত হতে পারে, বা কাইল মানে অনেকটা দুধের মতো জিনিস, সেটা ফাইলেরিয়া জাতীয় ইনফেকশন থেকে হয়। তো চেস্টের মধ্যে যদি কিছু জমে থাকে তাহলে লাংটা কোলাপস করবে, সেক্ষেত্রে চিকিৎসা দরকার। চিকিৎসা তো একই, যেটা আগেও বলেছিলাম, এই অসুখটার জন্য ওষুধপত্র দিয়ে উপযুক্ত চিকিৎসা করতে হবে, কিছু ক্ষেত্রে অপারেশন লাগবে। আচ্ছা, আর একটি রোগের কথা বলি, আর দুটি রোগের কথা বললে মোটামুটি বলা হবে। একটা হচ্ছে চেস্ট ইনজুরি। এই যে এত ব্যস্ত আমরা এখন, গাড়ি ঘোড়া চলছে, রাস্তাঘাট গাড়ি ঘোড়া, নানা রকম ভায়োলেন্স, কোথাও মারামারি, এই সমস্ত হতে চেস্টে চোট লাগতে পারে, অ্যাক্সিডেন্টাল হতে পারে। চেস্টে চোট লাগলে কি হবে, যেহেতু ভেতরে ভাইটাল অর্গান বসে আছে, তাদের ড্যামেজ হতে পারে। তো চেস্টে কি আছে, অনেকগুলো রিব আছে, পাঁচটা হাড়। সামনে একটা হাড় আছে, তাকে আমরা ব্রেস্ট বোন বলি বা স্টার্নাম। পেছনে ভার্টিব্রাল কলাম, শির দাঁড়া। আর পাশে 12টা রিব, এদিকে 12টা, এদিকে 12টা। এই তার বাইরে স্কিন, মাঝখানে মাসল, ভেতরে একটা লেয়ার কাপড় দিয়ে ঢাকা, তাকে প্লুরা বলি, কাভারিং। তো চেস্টে ইঞ্জুরি হতে পারে। একদিন আমরা রিব ফ্র্যাকচার নিয়ে আলোচনা করেছিলাম। চোট লেগে একটা হাড় ভাঙলো, হাড়টা যে খোঁচামালো লাংসে, ভেতরে রক্ত জমলো, এই একটা অংশ হতেই পারে। সিম্পল থেকে নানা জটিলতা হতে পারে। একটা আলাদা হরাইজন হয়ে গেল চেস্ট ইঞ্জুরি। তেমনি আরেকটি অসুখ সম্বন্ধে জাস্ট উল্লেখ করা উচিত। চেস্ট এবং পেটের মাঝখানে এই যে পার্টিশন, একটা মাসল দেয়াল রয়েছে, তাকে আমরা ডায়াফ্রাম মানে পার্টিশন, মাংস পেশি দিয়ে তৈরি, ওতে অসুখ হয়। চেস্টের যে অর্গানগুলো তারা চেস্টে থাকবে। ধরো আমি দোতলায় বাস করি, আমার ফ্লোর মানে তুমি গ্রাউন্ডে বাস করো, তোমার হচ্ছে ছাদ, ওটা ফুটো হলে আমি নিচে পড়ে যাবো বা তুমি উপরে উঠে যাবে। তো সেই জন্য ডায়াফ্রামে যখন অসুখ হয়, এখানেও এরকম আলাদা করা থাকে। আচ্ছা, তো নিচে যারা পেটে, তারা আচ্ছা আস্তে ঢুকে পড়লো চেস্টে, বা চেস্টে আর নিচে নেমে এলো, তাহলে সেটা একটা অসুখ। তা এইটা আর এক রকম অসুখ হলো। তাহলে একটা লাং ক্যান্সারের কথা বললাম, টিবির কথা বললাম, জন্মগত কিছু রোগের কথা বললাম, চেস্ট ইঞ্জুরির কথা বললাম, ডায়াফ্রাম ইঞ্জুরির কথা বললাম, এই নানা রকম হাইড্রেট সিস্টের কথা বলেছি। এরকম নানা রকম অসুখ বিসুখ চেস্টে হতে পারে। একটা কথা আমি প্রথমেই বলেছি, চেস্টে যে অসুখই হোক না কেন, তাহলে লক্ষণ হলো মোটামুটি কাছাকাছি। কিছু পার্থক্য নিশ্চয়ই থাকে, যেমন ধর চেস্ট পেন সবারই হয়, তারপর কাশি হয়, কাশিতে যখন রক্ত বেরোয়, কখনো কফ বেরোয়, নানা রকম উপসর্গ দেখা দেয়।
তাহলে কি ধরনের অসুখ হয়েছে হ্যাঁ সেটা বুঝে নিয়ে তবে আমাদের চিকিৎসায় যেতে হবে। তার মধ্যে যেগুলো বলা হল, তাছাড়াও একটা কথা বলতে বিশেষ বলা উচিত যে সব বয়সেই চেস্টের অসুখ হয় যেগুলো অপারেশন দরকার হতে পারে। বুকে একটু সমস্যা হচ্ছে, ঠিক হয়ে যায়, কারণ তার বয়স কম, বড় রকম কিছু হতে পারে মানুষ ভাবেনি না, কিন্তু ওই বাচ্চা বয়সেও যে অনেক বড় একটা কিছু হ্যাঁ। সম্ভাবনা থাকতে পারে। মানে একটা গ্রুপ অফ চেস্টের হ্যাঁ। অসুখ আছে যাতে আমরা বলি কনজেনিটাল ডিজিজ, জন্মগত। জন্মগত অসুখ যে সবসময় বাচ্চাদের হবে তা কিন্তু নয়, জন্মের থেকে হয়েছে ঠিকই, কিন্তু যদি তার লক্ষণ দেখা দেয় ডাক্তারের কাছে আসেন তাহলে তো ছোটবেলায় ধরা পড়ে গেল। তো জন্মগত রোগের চিকিৎসা যদি না হয় বা কোনো ক্ষেত্রে হয়তো লক্ষণ খুব প্রকাশ পেল না, তাহলে বেশি বয়সে আসবে। তো কনজেনিটাল ডিজিজ লেটার অন লাইফেও আসতে পারে, তার জটিলতা আরো বেশি হয়ে যায়। তাহলে হয় চোট লাগা, না হলে জন্মগত অসুখ, না হলে টিবি, না হলে ক্যান্সার, না হলে ইনফেকশন, টিবি, জীবাণু, এই নানা রকম অসুখ অসুখ এই সমস্ত অর্গানগুলোর হয়। কোনো কোনো ক্ষেত্রে যেমন হাড় আছে বা অন্যান্য অর্গানের ক্ষেত্রে এমআরআই এখন এসছে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, মানে ম্যাগনেট দিয়ে ইনভেস্ট, ম্যাগনেট জাতীয় যন্ত্র, ওটা আরো অ্যাডভান্স, সিটি স্ক্যান পরের ধাপ। তাহলে একটা এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই, এর বাইরে ক্যান্সার জাতীয় যদি অসুখ হয় সেটার জন্য আরেকটা টেস্ট করা হয়, তোমার নাম শুনে থাকে পেট সিটি, পিইটি, পেট সিটি, মানে তাতে ওটা ক্যান্সার না নন ক্যান্সার অসুখ, তার সঙ্গে ক্যান্সার কোথায় কোথায় ছড়িয়েছে, সারা শরীরে যদি কোথাও ছড়িয়ে থাকে তাহলে ছড়ানো রোগ, তার অপারেশন লাভ হবে না, কেমোথেরাপি রেডিওথেরাপি দিতে হবে। ছড়ায়নি তখন অপারেশন করা যাবে, থেরাপি প্ল্যান করতে হবে। তাহলে ক্যান্সারের স্টেজে অপারেশনের সিদ্ধান্ত নেওয়ার আগে ওইটা দেখে নিতে হয় পেট সিটি, তারপরে অপারেশন বা চিকিৎসা করার পর ফলো আপ করা হয় যে রোগীর রেকারেন্স হলো কিনা, ভালো আছে কিনা, কখনো 3 মাস পরে, কখনো 6 মাস বাদে। তাহলে এই যে স্পেকট্রাম অফ ইনভেস্টিগেশন শুরু হচ্ছে সিম্পল এক্সরে দিয়ে, তারপরে সিটি স্ক্যান, এমআরআই, পেট, এগুলো হলো একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যার চেস্টে অসুখ হয়ে যায়, অন্যান্য অর্গান অসুখ হতে পারে, অপারেশন সেগুলো দেখতে হবে। ওটা হার্ট আছে, হার্টটা দেখা ইসিজি করতে হবে, ইকো করতে হবে, তারপরে সেটা লিভারে এফেক্ট করতে পারে, তাহলে ইউএসজি আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে। এরকম কিছু ডাইরেক্ট ইনভেস্টিগেশন যেটা রোগটা ধরতে সাহায্য করবে, আর কিছু যে রিলেটেড ইনভেস্টিগেশন যেটা পরীক্ষা নিরীক্ষা করে তার অপারেশনের ফিটনেস এবং অপারেশন রিলেটেড কমপ্লিকেশন বুঝতে সাহায্য করবে। স্যার, এই যে সার্জারির যে বিষয়টা, সার্জারি তো শুধুমাত্র বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গাতেই হতে পারে, কিন্তু মানুষ বেসিক্যালি চেস্টে হলে অনেক বেশি চিন্তিত হয়ে যান। চেস্ট ওরিয়েন্টেড যখন কোনো রকম বিষয় থাকে মানুষ খুব চিন্তিত হয়ে যায়। এই জায়গাটা থেকে আসি স্যার, অন্যান্য জায়গায় সার্জারি এবং চেস্টের সার্জারি, এই দুটোর মানে তফাৎটা কোথায়? মানুষের এত আতঙ্কের কারণই বা কেন? আতঙ্কের কারণ হচ্ছে, ধরো হাতে বা পায়ে কিছু হলে সেটা কেটে ফেলে দিলে কর্মক্ষমতা কিছু অসুবিধা হলো না, বেশি রিস্ক নেই। চেস্টে ঢুকতেই তো অসুবিধা, ঢুকতে হবে। তারপরে যে অর্গানটা নিয়ে অপারেশন করছি সে অর্গানটা ভাইটাল অর্গান, বাড়ির রাঁধুনি যদি অসুস্থ হয়ে পড়ে বাকিদের সংসার চলবে, সেরকম ব্যাপার আর কি। হার্ট লাঙ্গে তো চলতেই হবে 24 ঘন্টা। হাতে অসুখ হয়েছে, হাতটা জটিল অপারেশন যা করা হলো, হাতটা রেস্ট দেওয়া হলো, রেস্ট অফ দি শরীর নিজের কাজ করে যেতে পারে, কষ্ট মানুষের নিশ্চয়ই থাকবে, কিন্তু হার্ট লাংসে যদি অসুখ হয় এটা ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচবো না, তার বিশেষ যত্ন দরকার। তো এগুলো ভাইটাল অর্গান, জীবনের সঙ্গে যুক্ত, সেই জন্য এদের অপারেশন কিছু বিশেষ সমস্যা আছে, বিশেষভাবে সতর্ক হতে হয়। যেমন লাংসের কথায় তো আমরা ছিলাম, আমরা ফুসফুসে যখন অপারেশন করব, ফুসফুস ছাড়া তো চলবে না, নিঃশ্বাস নিতে হবে কন্টিনিউয়াসলি, তাহলে তাকে চালু রাখতে হবে। চালু করার জন্য ধরো আমি রাইট সাইড অপারেশন করছি, তাহলে সেই যে কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, বড় ছোট হতে এত নড়াড়ি করলে কাজ করবো কি করে? শান্ত হয়ে বসতে হবে তো। হার্টের অপারেশন করার সময় হার্টটা আমরা স্টেবল করে রেখেছি, তো ওকে তো থাপন বলা হবে না, এই বয়স আমি অপারেশন, তা তো হবে না, তাকে শোনাতে হবে। তার একটা বিশেষ পদ্ধতি আছে, অন্য অপারেশনে যেমন গলায় নল দিয়ে অজ্ঞান করা হয় অ্যানেস্থেসিয়া, চেস্টের জন্য বিশেষ ধরনের নল আছে, তাহলে ডবল লিউমেন এন্ডোট্রিকিয়াল টিউব, DLET বলা হয়। উপরে একটাই নল ঢুকলো, ওখানে দুভাগে ভাগ হয়ে গেল, একটা নল ডান দিকে যাবে, একটা নল বাঁ দিকে যাবে। আমরা যেদিকে অপারেশন করব সেই দিকের ফুসফুসটাকে ফুলতে দেবো না, পদ্ধতিগত ব্যবস্থা আছে যাতে ওই লাংটা চুপচাপ থাকবে। বোঝাতে পেরেছি? আমরা নিঃশ্বাস নালে রোগী বাঁচবে না, নিঃশ্বাস নিয়ে এমন ব্যবস্থা করলাম বিশেষ ধরনের টিউব দিয়ে, ধরে নেওয়া যাক আমি ডান দিকে অপারেশন করছি, তা টিউবটা এমন তাতে বাঁ দিকের ফুসফুসটা ফুলবে, তাহলে অক্সিজেন যাচ্ছে, মানুষটা বেঁচে থাকবে। আমরা অপারেশন ডান দিয়ে করলাম,
অপারেশনের পরে আবার ফুসফুসটা ফুলিয়ে দিলাম। তাহলে অ্যানেস্থেসিয়াটা বিশেষ ধরনের অ্যানেস্থেসিয়া হতে হবে। এই অপারেশন করাতে যারা অজ্ঞান করবেন সেই ডাক্তারের মধ্যে বিশেষ প্রশিক্ষিত হতে হবে। আর যিনি সার্জন অপারেশন করবেন তার চেস্টে অপারেশন করার জন্য বিশেষভাবে অভিজ্ঞ এবং দক্ষতা থাকতে হবে, যেহেতু ভাইটাল অর্গান। এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে মানে মানুষের যে প্রাণটা রয়েছে, এবং যখন চেস্টে সার্জারি করতে যাচ্ছে তখন অনেক বেশি এক্সপার্ট মানুষেরও দরকার, এবং অনেক বেশি এক্সপার্ট বললে কিন্তু অন্য ডাক্তার রাগ করবেন, আমি সেটা বলতে চাই না। এটা তো বিশেষ প্রশিক্ষণ দরকার ভাবে প্রয়োজন, আরো সতর্ক থাকা। যিনি হয়তো ইলেকট্রিক আছে সেখানে প্রশিক্ষিত, প্লাম্বার সেখানে প্রশিক্ষিত। আমরা মজা করে থোরাসিক সার্জন যারা থোরাসিক কার্ডিওভাস্কুলার তাদের আমরা বলি প্লাম্বার আর ইলেকট্রিশিয়ান। আচ্ছা, টিউবে যখন আমরা অপারেশন করি শ্বাসের নল বা করোনারি সার্জারি, সেগুলো প্লাম্বিং, টিউবের মধ্যে সেগুলো আমরা বলি প্লাম্বিং কাজ। আবার হার্টে চলছে না যখন পেসমেকার লাগানো হয়, রিদম টিউব, সেটা বলা হয় পেসমেকার। তো যাই হোক, চেস্টের অপারেশনের ভেতরে বিশেষ যে বিষয়গুলো, যেহেতু ভাইটাল অর্গান, বিশেষ সতর্কতা, বিশেষ ট্রেনিং দরকার হয়। অজ্ঞানসহ বৈশিষ্ট্য আছে। অপারেশনের পরে ম্যানেজ করার জন্য কাউকে হয়তো ভেন্টিলেটর রাখতে হয়, নিঃশ্বাস পরিচালনা করতে হয়, ওষুধপত্র দিতে হয়, এগুলো একটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। সেসব করার পর আমি দু একটা কথা বলে দিই। একটু কমন বললাম তো লাং সার্জারি, এটা দুরারোগ্য অসুখ হয়েছে লাঙে। পুরো লাং যদি খারাপ হয়ে থাকে লাংকে, সেকে লাংটা কেটে বাদ দিতে হবে। তাকে আমি বলি একটা নাম নিউমোনেক্টমি, পুরো লাংটা বাদ দে, নিউমোনেক্টমি। লাঙের একটা অংশ, আমরা সবটা তো ফেলতে চাইবো না। রাইট লাঙে যেমন বললাম 3টে অংশ আছে, আপার, মিডল, লোব। টিবিতে আপার অংশটা নষ্ট হয়ে গেছে, তাহলে উপর লোবটা ফেলে দিলাম, তাকে লোবেক্টমি। দুটো লোব ফেলা হলো, বাইলোবেক্টমি। আবার একটা লোবে 5টা অংশ বললাম, তার একটা অংশ যদি আলাদা আইন হয়ে তাকে ফেলতে হবে। তাহলে হেলদি লাংকে অপারেশন করে ফেলে দেবো না, যে লাংসটা খারাপ সেটা ফেলবো। তো এইভাবে সিলেক্টিভ যেটা দরকার সেটা অপারেশন করতে হবে। অপারেশনের পরে বিশেষ সতর্ক হতে হবে লাংসের ক্ষেত্রে, খাদ্যনালীর ক্ষেত্রে, চেস্টওয়ালের ক্ষেত্রে। এই যে অসুখের যা চিকিৎসা, সেটা যে অর্গানের এবং যে অসুখ তার উপর নির্ভর করে। আমি আরেকটা কথা বলি এখানে, যে সময় শেষ হয়েছে সেটা ভেবে, যে এখন তো সবাই কম কেটে তাড়াতাড়ি বাড়ি যাও সেটা চায়, তো গলবাটা ফুটো করে ল্যাপারসি করা হয়। সেই ধরনের অল্প কেটে তাকে বলা মিনিমালি ইনভেসিভ সার্জারি, ভিডিও অ্যাসিস্টেড সার্জারি বা রোবট। সেইসব কম কেটে কম ক্ষত করে তাড়াতাড়ি বাড়ি যাবে তেমন অপারেশন চেস্টে এসছে, সেটাও ভীষণ পপুলার হয়েছে, ভ্যাট সার্জারি বা রোবোটিক সার্জারি। সুতরাং আজকে আমাদের বিষয়টা এতটাই ইন্টারেস্টিং, এটা জানার খুব প্রয়োজন ছিল। আমরা সাধারণত চেস্ট নিয়ে যখন ভাবি বেশিরভাগ হার্টের কথা মনে পড়ে, কিন্তু লাংও যে কতটা গুরুত্বপূর্ণ এবং লাংয়েও যে কত রকম সময় আসে যে সার্জারির প্রসেসেই যেতে হয়, কতখানি সচেতন, কতখানি সতর্ক থাকতে হয়, সেটা কিন্তু স্যারের কথায় পরিষ্কার। সুতরাং চেস্টে কোনো সমস্যা হচ্ছে মানে একজন এক্সপার্ট ফিজিশিয়ানের কাছে অবশ্যই যেতে হবে, বয়সটা ভুলে গিয়ে। বাচ্চাদেরও অনেক দুরারোগ্য ব্যাধিতে পরিণত হতে পারে যদি একটা কন্ডিশনকে দীর্ঘদিন ফেলে রাখা হয়। এটা অন্তত আমরা ওয়াকিবহল হলাম এই সম্পর্কে। আবার কোনোদিনও নেক্সট এপিসোড যখন স্যারের সাথে থাকবে, আমরা এই বিষয় নিয়ে আরো এগিয়ে চলবো, আরো কথা বলবো। তবে আজকের মতো সময়টা একেবারে হাতে নেই, সময়টা শেষ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে, ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রত্যেকেই। নমস্কার।